এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ইউনূস প্রশাসনের মহা ডাকাতি ফাঁস, নির্বাচনের আগে দেশ বিক্রির উৎসব, ৩৩ বছরের চুক্তিতে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে, বোয়িং কেলেঙ্কারি থেকে বেতন কমিশন, রাষ্ট্র কি তবে দেউলিয়া হওয়ার পথে? কি রেখে যাচ্ছে ইউনূস, তা নিয়ে থাকবে আজকের সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এরপরে জানাবো ৫ অগাস্ট পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপির সম্পৃক্ততা, ২০.৭% এর সঙ্গে আওয়ামী লীগ। টিআইবির রিপোর্টে উত্তাল, মানুষ এখন বিচার করতে পারছে কারা ভালো ছিল। এরপরে জানিয়ে দিব আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম, এখন কথা বললেই দশর, বিক্ষুব্ধ জনতার আক্ষেপ। এবং সবশেষে জানিয়ে দিব জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে করা মন্তব্যের বিরোধিতা করে তারেক রহমান বলেছেন, আইডি হ্যাক হয়নি, মিথ্যা বলছে জামায়াত। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশ কি তবে নতুন কোনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে জিম্মি? যে সরকারের কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই, তারা কোন অধিকারে দেশের লাইফলাইন খ্যাত চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল ডেনমার্কে আর নিউ মুরিং টার্মিনাল দুবাইয়ের হাতে তুলে দিচ্ছে? কোনো ওপেন টেন্ডার নেই, কোনো স্বচ্ছতা নেই, সরাসরি দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া হচ্ছে ৩৩ বছরের চুক্তিতে। পানগাঁও নদী বন্দরও যাচ্ছে সুইজারল্যান্ডের হাতে। ডক্টর ইউনূস আর তার উপদেষ্টারা কি তবে ওয়াশিংটনের প্রেসক্রিপশন মেনে দেশটাকে টুকরো টুকরো করে বিক্রি করে দিচ্ছেন? ট্রাম্প প্রশাসনকে খুশি করতে এয়ারবাসকে বাদ দিয়ে ১৪টি বোয়িং বিমান কেনার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ। বোর্ডে বসানো হয়েছে ইউনূসের খাস লোক ফয়েজ আহমেদ তাইয়েব আর আখতার আহমেদদের। ওদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খরচ ২৫,০০০ কোটি টাকা বাড়িয়ে মোট খরচ ১.৫ লাখ কোটিতে নেওয়া হয়েছে। এই ঋণের পাহাড় কে বইবে? ইউনূস জানেন তিনি থাকছেন না, তাই সব ঋণের বোঝা পরবর্তী নির্বাচিত সরকারের কাঁধে চাপিয়ে দিয়ে তিনি বিদায় নিচ্ছেন। আরামকো থেকে সরাসরি এলএনজি কেনা কি তবে কমিশন খাওয়ার নতুন ধান্দা? নির্বাচনের ৯ দিন আগে সরকারি কর্মচারীদের বেতন ১৪২% বাড়ানোর সুপারিশ, বছরে ১,০৬,০০০ কোটি টাকার বাড়তি খরচ। কোষাগার যেখানে শূন্য সেখানে এই সিদ্ধান্ত কেন? কারণ পরিষ্কার, পরবর্তী সরকার এসে যেন টাকার অভাবে স্থবির হয়ে পড়ে এবং কর্মচারীদের ক্ষোভের মুখে পড়ে। ১১৮ জন যুগ্ম সচিবকে রাতারাতি অতিরিক্ত সচিব বানানো হয়েছে কেবল বিশ্বস্ততা দেখে, যাতে পরবর্তী সরকারের প্রতিটা পদক্ষেপে তারা বাধা হয়ে দাঁড়াতে পারে। র্যাবের জন্য গাড়ি কেনা থেকে শুরু করে জানুয়ারির শেষে এক নিকে ৪৫,০০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন, সবই কি তবে রাষ্ট্রীয় ডাকাতি নয়? সংস্কারের নামে ইউনূস সরকার দেশে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাড়িয়ে দিয়েছে আরো ২৫২টি। ফলাফল ২০২৫ সালে ভূমধ্যসাগর দিয়ে অবৈধভাবে ইউরোপ যাত্রায় বাংলাদেশিরা এখন ১ নম্বরে। ২২,০০০ তরুণ প্রাণের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছে, অথচ সরকার সিন্ডিকেটকে সুবিধা দিতেই ব্যস্ত। দেবপ্রিয় ভট্টাচার্য আর আনু মোহাম্মদের মতো ব্যক্তিরাও যখন বলছেন এটি মৌলিক নীতিগত লঙ্ঘন, তখন ইউনূস প্রশাসন কর্ণপাত করছে না। তাদের লক্ষ্য একটাই, যাওয়ার আগে সব লুটে নাও, সব বেচে দাও। জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে যে ক্ষমতা দখল করা হয়েছিল তার শেষটা হচ্ছে দেশদ্রোহিতার মাধ্যমে। পরবর্তী নির্বাচিত সরকার যাতে পঙ্গু হয়ে জন্ম নেয় সেই ফাঁদি পেতে যাচ্ছেন এই নোবেল জয়ী। কিন্তু বাংলার মানুষ সব দেখছে, প্রতিটি চুক্তির হিসাব নেওয়া হবে, প্রতিটি লুটপাটের বিচার হবে। ৫ অগাস্ট পরবর্তী ৯১.৭% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত, ২০.৭% এর সঙ্গে আওয়ামী লীগ। রিপোর্ট টিআইবির। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর একটি গবেষণা অনুযায়ী ৫ অগাস্টের পর ঘটা রাজনৈতিক সহিংসতার ৯১.৭% ঘটনার সাথে বিএনপি যুক্ত। ২ ফেব্রুয়ারি প্রকাশিত এই গবেষণায় আরও দেখা গেছে ২০.৭% ঘটনায় আওয়ামী লীগ, ৭.৭%
1% ঘটনায় জামায়াতে ইসলামী এবং 1.2% ঘটনায় জাতীয় নাগরিক পার্টির সম্পৃক্ততা রয়েছে। স্বৈরাচারের পতনের 1.5 বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এই গবেষণা প্রতিবেদনটির ফলাফল টিআইবির সম্মেলন কক্ষে প্রকাশ করা হয়। টিআইবি জানায় বিভিন্ন দলের মধ্যে অভ্যন্তরীণ কন্দল এবং রাজনৈতিক সহিংসতা অব্যাহত রয়েছে। 2024 সালের অগাস্ট থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত এই 17 মাসে সারা দেশে মোট 600টি রাজনৈতিক সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে, যাতে 158 জন রাজনৈতিক কর্মী নিহত এবং 7082 জন আহত হয়েছেন। এই ঘটনাগুলোর মধ্যে 550টি বিএনপি নেতাকর্মীদের সম্পৃক্ততা পাওয়া গেছে, আর 124টি ক্ষেত্রে আওয়ামী লীগ সদস্যরা জড়িত ছিল। এই সময়ে জামায়াত 46টি ঘটনায় জড়িত ছিল বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। টিআইবির মতে সরকার পতনের পর আগে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান ও কার্যক্রমের দখল নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। এর মধ্যে রয়েছে পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ডের চাঁদাবাজি, সিলেটের পাথর কোয়ারি ও নদী থেকে অবৈধ পাথর উত্তোলন এবং ব্রিজ, বাজার ঘাট, বালুমহাল ও জলাশয়ের ইজারা দখলের লড়াই। গবেষণায় দেখা গেছে যে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা অনেকাংশেই অকার্যকর ছিল এবং দলগুলো সহিংসতা ও অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত নিজ কর্মীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম এমন কথা বললেই দোষর, বিক্ষুব্ধ জনতার আক্ষেপ। দেশের বর্তমান পরিস্থিতি ও জনজীবনের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ ক্রমশ বাড়ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও এক বয়স্ক ব্যক্তিকে বর্তমান সরকারের শাসনকাল নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। তিনি আক্ষেপ করে জানিয়েছেন, বর্তমানের চেয়ে আগের সরকারের আমলেই সাধারণ মানুষ ভালো ছিল। রাতের কোনো এক ব্যস্ত সড়কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই ব্যক্তি বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, শান্তি নাই, এখন কি অবস্থা হইল কন? জননিরাপত্তা ও স্বস্তির অভাবের কথা উল্লেখ করে তিনি কোনো রাখ ঢাক ছাড়াই বলেন, আওয়ামী লীগের আমলেই তো আমরা ভালো ছিলাম। তবে তার বক্তব্য কেবল হতাশা নয়, বরং ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে ভয়ের বিষয়টিও উঠে এসেছে। বর্তমান সময়ে সরকারের সমালোচনা করলেই যে কাউকে রাজনৈতিকভাবে ট্যাগ দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে তা স্পষ্ট করে তিনি বলেন, কিন্তু এখন কথা বলতে গেলে কইবেন দোষর, আমি ভালো না। তার এই বক্তব্য সাধারণ মানুষের মনের চাপা কষ্ট, নিরাপত্তাহীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার সংকটের চিত্র ফুটে উঠেছে। 5 অগস্ট পরবর্তী সময়ে দেশের পরিস্থিতির উন্নতি আশা করা হলেও দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক অসহিষ্ণুতা নিয়ে জনমনে যে প্রশ্ন ও ক্ষোভ দানা বাঁধছে, এই ভিডিওটি যেন তারই বাস্তব প্রতিফলন। সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই মন্তব্য করেছেন যে এটি কেবল একজন ব্যক্তির কথা নয়, বরং নীরব থাকা বিপুল সংখ্যক মানুষের মনের কথা। ভিন্নমত দমনে দোষর ট্যাগ দেওয়ার প্রবণতা সাধারণ মানুষকে কথা বলতে ভয় পাইয়ে দিচ্ছে, যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আইডি হ্যাক হয়নি মিথ্যা বলছে জামায়াত, যশোরে তারেক রহমান। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, তাদের আমিরের অ্যাকাউন্টটি হ্যাকড করে পোস্টটি করা হয়েছিল বলে জামায়াত দাবি করলেও তা সত্য নয়। এমন অবমাননাকর মন্তব্যে দেশ জুড়ে সমালোচনা ও বিক্ষোভের মুখে নিজেদের রক্ষায় এখন মিথ্যা বলছে জামায়াতে ইসলামী। তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছেন, যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে যান, তাদেরকে এমন একটি শব্দ ব্যবহার করেছেন যা কলঙ্কস্বরূপ। এই কথা বলার পরে যখন তীব্র সমালোচনা শুরু হলো, তখন তারা বলছে আমাদের আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কার ভাষায় বলেছেন, আইডি এভাবে হ্যাক হতে পারে না। গতকাল সোমবার দুপুরে যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি চেয়ারম্যান এসব কথা বলেন। জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি দল 5 অগস্টের পর মা বোনদের তুচ্ছ তাচ্ছিল্য করছে ও মা বোনদের ঘরে বন্দি করতে যাচ্ছে। তারা এনআইডি নম্বর ও বিকাশ নম্বর নিচ্ছে। তাহলে অসৎ প্রস্তাব দিয়ে তারা কিভাবে সৎ লোকের শাসন কায়েম করবে? বিএনপি চেয়ারম্যান আরো বলেন, বিগত সরকারের মতো আমি ডামি আর নিশিরাতের ভোট করে যেভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই নির্বাচন বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে একটি দল। ভোট গণনার নামে কেউ কোনো সুযোগ নিতে চাইলে তাদের প্রতিহত করতে হবে।